নরমগাঁওয়ের কাছে একটি ঘন রহস্যময় জঙ্গল ছিল। সেখানে উঁচু উঁচু গাছের ছায়ায় নানা রকমের জানোয়ার আর পাখি থাকত। কখনো প্যাঁচার হুক শোনা যেত, আবার কখনো সিংহের গর্জনে জঙ্গল গম গম করত। সেই জঙ্গলের সীমানায় একটি পুরনো ঝুপড়ি ছিল, যেখানে এক একা মহিলা থাকত, সাবিত্রী। সাবিত্রীর বয়স প্রায় ২৭ বছর হবে। সে সুন্দরী ছিল, লম্বা কালো চুল, বড় বড় চোখ, কিন্তু মুখে গভীর বিষণ্ণতা ছড়িয়ে থাকত। ১ বছর আগে তার স্বামী বিনোদের অসুখে মৃত্যু হয়েছিল। তখন থেকে সে একেবারে একা হয়ে গিয়েছিল। না কোনো পরিবার, না কোনো সহায়। প্রতি সকালে সে জঙ্গলে যেত, শুকনো কাঠ জড়ো করত, আর তারপর গ্রামে গিয়ে মানুষের কাপড় সেলাই করে বা খড়াই বুনন করে জীবন চালাত। গ্রামের কিছু লোক তার সাহায্য করত, কিন্তু বেশিরভাগ লোক তার একাকিত্ব নিয়ে মজা করত। অনেক মহিলা তো তাকে অশুভ মানত। তবুও সাবিত্রী কখনো কারো সঙ্গে খারাপ কথা বলতো না। কিন্তু একাকিত্বের বেদনা তার ভেতরে আরও গভীর হচ্ছিল। প্রতি রাতে সে তার ছোট্ট বিছানায় শুয়ে পড়ত আর তার মৃত স্বামীকে স্মরণ করে চুপচাপ কাঁদত। তাকে মনে হতো যেন তার জীবন থমকে গেছে। একদিন সাবিত্রী জঙ্গলে কাঠ কুড়োচ্ছিল। হঠাৎ একটা বড় বাঁদর তার সামনে এসে গেল। সে উঁচু গাছ থেকে লাফ দিয়ে নেমে এলো আর সোজা সাবিত্রীর সামনে বসে পড়ল। সাবিত্রী প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু বাঁদর কোনো আক্রমণাত্মক ভাব দেখালো না। তার চোখে কিছুটা শান্তি ছিল, কিছুটা আপনত্ব। সাবিত্রী ভয়ে ভয়ে বলল, তুই কে? কি চাস? বাদর মাথা নিচু করল, যেন সে তার কথা বুঝতে পেরেছে। সে চুপচাপ বসে রইল, সাবিত্রীকে দেখতে লাগল। সাবিত্রী একটু সাহস সঞ্চয় করে আবার কাজ শুরু করল। যখন সে কাঠগুলো দড়ি দিয়ে বাঁধতে লাগল, তখন বাদর তার সাহায্য করতে লাগল। সাবিত্রী অবাক হল, কিন্তু এবার হেসে, তুই তো খুব বুদ্ধিমান, সে বলল, আর তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিল। সেই দিনের পর থেকে বাদর প্রতিদিন সাবিত্রীর কাছে আসতে লাগল। সে কখনো জঙ্গল থেকে ফল আনত, কখনো ঝুপড়ির বাইরে বসে তার জন্য অপেক্ষা করত। সাবিত্রীর মুখে ধীরে ধীরে আবার হাসি ফিরতে শুরু করল। সাবিত্রী আর বাদরের মধ্যে একটা গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। যখন সাবিত্রী একা থাকত, বাদর তাকে হাসানোর চেষ্টা করত। যখন সে বিষণ্ণ হতো, সে কাছে এসে বসে পড়ত। অনেক সময় সে সাবিত্রীর কাঁধে মাথা রাখত আর তার চোখের দিকে তাকিয়ে থাকত। সাবিত্রী তাকে এখন পরিবারের মতো মানতে শুরু করেছিল। সে তার সঙ্গে কথা বলতো, মনে সব কথা খুলে বলতো। বাদর চুপচাপ শুনত, যেন সব বুঝতে পারে। এক চাঁদনি রাতে সে ঝুপড়ির বাইরে বসেছিল। যখন সে দেখল বাদর পাংশু গাছের ডালে বসে তাকে দেখছে। তুই সবসময় আমার সঙ্গে থাকবি, তাই না? সাবিত্রী জিজ্ঞেস করল। বাদর ঝট করে লাফ দিয়ে তার পায়ের কাছে এসে বসে পড়ল। সাবিত্রী তাকে কোলে তুলে নিল আর আদর করে মাথা বুলিয়ে দিল। সেই রাতে প্রথমবার তার একাকিত্বের অনুভূতি হল না। কিছু সময় পর সাবিত্রী অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বর ছিল, শরীর ভেঙে পড়ছিল। সে বিছানায় শুয়েছিল আর বাঁদর তার পাশে বসে থাকত। সে প্রতিদিন জঙ্গল থেকে নানা রকম ফল আনত, কখনো ঝর্ণা থেকে জল ভরে আনত। একবার সাবিত্রী দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, তুই আমার জন্য এত যত্ন কেন করিস? বাদর শুধু তার চোখের দিকে তাকালো। সেই চোখে এত ভালোবাসা ছিল যে সাবিত্রীর মন ভরে গেল। কয়েকদিন পর সে সুস্থ হয়ে উঠল, আর এখন সে বাদর ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। সাবিত্রী ঝুপড়িতে বসেছিল আর বাদর তার কাছে এলো। বিদ্যুতের চমকে সে দেখল বাদরের চোখে গভীর ঝিলিক ছিল। সাবিত্রী বলল, তুই সবসময় আমার সঙ্গে থাকবি। বাদর ধীরে নিজের মাথা তার কোলে রাখল। সাবিত্রীর চোখ ভরে এলো। সে প্রথমবার তাকে বুকে জড়িয়ে ধরল, আর তার ভেতর এক অদ্ভুত শান্তি ভরে গেল। সময় কাটতে লাগল, কিন্তু সাবিত্রী তার শরীরে অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগল। সে দাইয়ের কাছে গেল, যে বলল, তুই গর্ভবতী। সাবিত্রী অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? আমার তো কোনো স্বামী নেই। তাকে সেই রাত মনে পড়ল যখন সে বাঁদরকে বুকে জড়িয়েছিল। সে ভয় পেয়ে গেল।
এখন যখন সে বাঁদরকে দেখত মনে অদ্ভুত ভাব আসত, ভয়, লজ্জা, সন্দেহ। যখন গ্রামের লোকেরা জানল যে বিধবা সাবিত্রী গর্ভবতী, তখন হইচই পড়ে গেল। পঞ্চায়েত বসল, এই শিশুটি কার? সাবিত্রী মাথা নিচু করে বলল, আমি জানি না। লোকেরা অভিযোগ করল, নিশ্চয়ই তার কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। সাবিত্রী ধীরে বলল, আমার জীবনে কোনো পুরুষ নেই, শুধু একটা বাঁদর আছে যে আমার যত্ন নেয়। গ্রামের লোকেরা হাসতে লাগল, কি বাঁদরের সঙ্গে শিশু হয়েছে? এখন সাবিত্রী একেবারে একা হয়ে গিয়েছিল। সবাই তার থেকে দূরত্ব বানিয়ে রেখেছিল। শুধু বাঁদরই ছিল যে আগের মতো তার কাছে আসতো, কিন্তু এখন সেও কিছুটা দূরত্ব বজায় রাখত। একদিন সে বলল, তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? বাঁদরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে সাবিত্রীর হাত ধরল, তারপর হঠাৎ উঠে জঙ্গলের দিকে চলে গেল। সাবিত্রী তাকে ডাকল, থাম, যাস না। কিন্তু সে ফিরল না। পরের দিন গ্রামে একজন সাধু এলেন। তিনি সাবিত্রীর কাহিনী শুনলেন আর তাকে ডাকলেন, তুই বলছিস যে তোর সঙ্গে একটা বাঁদর থাকতো? হ্যাঁ, এখন সে চলে গেছে। সাধু বললেন, সে সাধারণ বাঁদর ছিল না, একটি দিব্য আত্মা ছিল, যাকে অভিশাপের কারণে বাঁদর হতে হয়েছিল। তোর প্রতি তার সত্যিকারের ভালোবাসা হয়েছিল, আর অভিশাপ ভেঙে গেছে। কিন্তু মনে রাখ, তোর শিশুর সঙ্গে বড় বিপদ জড়িত আছে। একদিন সাবিত্রী জঙ্গলে তখন একটা নাগ তাকে আক্রমণ করতে এলো। তখনই সেই বাঁদর ফিরে এলো আর নাগের সঙ্গে লড়াই করল। নাগ হেরে গিয়ে পালিয়ে গেল। এখন সাবিত্রীর বিশ্বাস হয়েছিল যে এটা কোনো সাধারণ প্রাণী নয়। এক রাতে এক কালো বস্ত্রধারী রাক্ষস এলো। কালকেতু, তোর গর্ভে শক্তি আছে, আমি তাকে ধ্বংস করতে এসেছি। সাবিত্রী ভয় পেয়ে গেল, কিন্তু তখনই বাঁদর আবার প্রকট হলো। এক প্রচণ্ড যুদ্ধ হলো। বাঁদর দিব্য শক্তি দিয়ে কালকেতুকে পরাজিত করে ছাই করে দিল। এখন বাঁদর সাবিত্রীর কাছে এলো আর তার শরীর থেকে দিব্য আলো বেরোলো। সে এক সুন্দর যুবক হয়ে গেল। আমি এক ঋষির পুত্র ছিলাম, অভিশাপের কারণে বাঁদর হয়েছিলাম। তোর সত্যিকারের ভালোবাসা আমাকে মুক্তি দিয়েছে। সাবিত্রীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে বলল, এখন আর যাস না, আমাকে দিব্যলোকে যেতে হবে, কিন্তু তোকে আর তোর শিশুকে সবসময় সুরক্ষা মিলবে। শেষে কালকেতু আবার ফিরল, কিন্তু বাঁদর এখন দিব্যরূপে তাকে চিরতরে শেষ করে দিল। ঠিক তখনই সাবিত্রীর প্রসব বেদনা শুরু হলো, আর এক দিব্য আলোয় সোনালী রশ্মিতে আচ্ছাদিত এক শিশু জন্ম নিল। গ্রামের লোকেরা এখন সাবিত্রীকে দেবী মানতে লাগল। সেই দিব্য শিশুর লালন পালন সাবিত্রী পূর্ণ নিষ্ঠায় করল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে যখনই তার পুত্রের উপর বিপদ আসবে, তার দিব্য রক্ষক আবার ফিরবে। যদি আমাদের গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করবেন। যদি আপনার কাছে কোনো মজার বা অনন্য গল্প থাকে, তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আমরা আপনার গল্পটিও আমাদের নিজস্ব ভঙ্গিতে উপস্থাপন করব।